ডিসেম্বরের শহরে পর্ব ১৩। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। আবির ভাই। বলো রিয়া। একটা অনধিকার কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি কি মারিয়া আপুকে এখনো ভালোবাসেন? রিয়ার মুখে এমন কথা শুনে আবির এবার বেশি চমকালো না। সে আগেও এমন আশ্চর্য কথা বলেছে। এসব কথা এখন আর আবিরকে অবাক করে না। দুনিয়াতে অদ্ভুত এমন অনেক ঘটনা আছে যার কোনো সঠিক উত্তর নেই। আমি যদি জিজ্ঞেস করি, তুমি মারিয়ার কথা কিভাবে জানো, তুমি নিশ্চয় বানিয়ে কোনো একটা কথা বলবে, তাই না? আপনি সত্যি শুনতে চান? মাঝে মধ্যে সত্যি না শোনাই ভালো। সেজন্য আমি শুনতে চাই না। আপনি কি জানেন, আপনি অনেক পরিবর্তিত হয়ে গেছেন। আমি? হ্যাঁ, আপনি। কিভাবে? আমি তো সেই আমিই আছি। আমার চেহারাও আগের মতোই আছে। সালমান শাহ তো আর হয়ে যায়নি। আবির রসিকতা করলেও রিয়া হাসল না। আপনি রসিকতা করতে পারেন না, তবু কেন চেষ্টা করেন? জীবনে সবাই কি হিমুর মতো হতে পারে? পারে না। হিমুদের জীবন উপন্যাস লেখার জন্যই সুন্দর। বাস্তবতা আলাদা, জীবন আলাদা, জটিল ও কঠিন। কিন্তু সবাই চায় হিমুর মতো একটা জীবন কাটাতে। আপনি হিমু হতে চান? কিন্তু হিমু কিন্তু কাউকে ভালোবাসে না। রূপাকে অপেক্ষা করাতে সে পছন্দ করে। কিন্তু আপনি সম্পূর্ণ আলাদা। মারিয়া আপুকে ভালোবেসে দেবদাস হয়ে আছেন। যে পাওয়ার জন্য ভালোবাসে সে আসলে কখনো কাউকে পুরোপুরি ভালোবাসতেই পারে না। ভালোবাসা এমন হতে হয়, পাবো না জেনেও তাকে আমি ভালোবাসি। যদি পেয়ে যাই তবে সেটা আমার সৌভাগ্য। কিন্তু না পেলেও ক্ষতি নেই। তাকে পাবো না বলে ভালোবাসবো না এমনটা নয়। যদি এমন হয় তবে এখানে ভালোবাসার চেয়ে চাওয়াটা বেশি, স্বার্থ বেশি। কাউকে ভালোবাসলে নিজস্ব কোনো স্বার্থ থাকতে নেই। আবির ভাই, শুনছি, বলো। একটা বেয়াদবি করব? আবির বুঝতে পারছে না রিয়া কি বলতে চায়। সে বলল, না করলে হয় না? হুম, হয় না। আবির চুপ রইল। সে অপেক্ষা করছে রিয়া কি বলতে চায় সেটা শোনার। রিয়া একটু চুপ থেকে বলে, আমি আপনাকে পাবো না জেনেও ভালোবাসি। আমরা কেউ কি জানি কি পাবো আর কি পাবো না? আমি জানি। কি জানো? যা জানা উচিত না সেসব কথা জানি। সেজন্য বললাম, আমি আপনাকে কখনোই পাবো না জেনেও আমি আপনাকে অনেক ভালোবাসি। আবির আর কোনো কথা বলে না। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। আজ আর পড়তে চায় না। আচ্ছা, তাহলে আজ আমি চললাম। হ্যাঁ। রিয়ার কণ্ঠ ভিজে উঠছে ক্রমশ। সে আর নিজেকে সামলে রাখতে পারছে না। আবির উঠে দাঁড়ালো। রিয়া প্রতিবারের মতোই তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। চলে যাওয়ার আগে রিয়া ডাকলো, আবির ভাই শুনেন। সে দাঁড়ালো, বলল, বলো। আপনি একদিন অনেক বড় মানুষ হবেন। অনেকেই আপনাকে চিনবে, আপনার নাম জানবে। তখন যেন আমাকে ভুলে না যান। মনে রাখবেন, রিয়া নামে কেউ একজন ছিল যে আপনাকে সত্যিই ভালোবাসতো। অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতো। সে এখনো ভালোবাসে। আবির কোনো জবাব না দিয়ে চলে এলো। তবে তার ভেতরে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। রিয়া কেন এমন বলল? সে কি সত্যিই কোনো দিন বড় মানুষ হবে? অনেক মানুষ কি তাকে চিনবে? কিন্তু কিভাবে? সে তো একেবারেই সাধারণ একজন মানুষ। এত বড় হওয়ার সৌভাগ্য কি তার ভাগ্যে আছে? পরক্ষণে আবির মাথা ঝাঁকিয়ে রিয়ার কথা হেসে উড়িয়ে দিল। মনে মনে বলল, বাচ্চা মানুষ, মনে যা এসেছে তাই বলে দিয়েছে। রিয়া বারান্দায় দাঁড়িয়ে আবিরের চলে যাওয়া দেখছে। সে জানে আবিরের সঙ্গে তার আর দেখা হবে না। তার চোখে জল। সে কাঁদছে। তার ভীষণ কান্না পাচ্ছে। সে কোনোভাবেই কান্না থামাতে পারছে না। সে থামানোর চেষ্টাও করল না। শুধু বারান্দার গ্রিল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল অসীম নির্জনতায়, একা। আবির আরও কয়েকটি ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আশানুরূপ ফল পায়নি। সে ভাবছে জবের পেছনে না দৌড়ে আকাশের সঙ্গে কোনো ব্যবসা শুরু করবে। কিন্তু সে এ ব্যাপারে আকাশকে এখনও জানায়নি। আগে সেসব প্ল্যান করে নি, তারপর না হয় জানাবে। মারিয়ার সঙ্গে সে দেখা করেছে। সেদিন ফোনে কথা বলার পর একদিন দুজনে দেখা করে। কিন্তু এবারের দেখা হওয়াটা বন্ধুর মতো ছিল। তারা অনেক বিষয় নিয়ে কথা বলেছে, সময় নিয়ে কথা বলেছে, দুজনের জীবনের লক্ষ্য ও পরিস্থিতি নিয়ে। সেদিন মারিয়া কথার এক ফাঁকে আবদারের সুরে ডেকেছিল, আবির। বলো। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। কিন্তু? কিন্তু কি? সে প্রশ্নের কোনো উত্তর দেওয়া যাবে না। তাহলে আমি কি বলবো? নীরব থাকবেন। মাঝে মধ্যে নীরবতাই সুন্দর। আচ্ছা, তাই হবে। আপনি কি আমাকে এখনো ভালোবাসেন? আবির উত্তর দিতে চেয়েছিল, কিন্তু মারিয়া তাকে নীরব থাকতে বলে আগেই চুপ করে দিয়েছে। সে বলতে চেয়েছিল, আমি তোমাকে এখনো ভালোবাসি মারিয়া। আবিরের দিন চলে যাচ্ছে। যেমন করে বয়ে যায় সাগর, যেমন করে সাগরের পানি ছড়িয়ে ছিটিয়ে যায় নদী থেকে খালে বিলে, তেমন করে সেও দিকবিদিক শূন্য হয়ে পড়েছে। তার বাবার শরীরটা আবারও খারাপ করেছে। মানুষটার জন্য তার অনেক দুঃখ হয়।
কিন্তু সে কি করবে? সে চেষ্টার কমতি রাখছে না। মিলিকে দেখতে এসেছিল। পাত্রপক্ষ তাকে পছন্দ করেছে, কিন্তু বিয়ের পর মিলিকে বিদেশ নিয়ে যেতে চায়। সেজন্য ইমাম ও আমেনা সিদ্ধান্ত নিতে পারছে না। তারা ভাবার জন্য সময় চেয়েছে। আবিরকে তার মা জানালে সে বলেছে, ছেলে ভালো হলে তো কোনো সমস্যা নেই। তবুও আমেনা মেয়েকে বিদেশে পাঠিয়ে দিতে চায় না। আবির একটা চায়ের দোকানে এসে বসে চা অর্ডার দেবার সময় আমেনার কল এলো। সালামের উত্তর দিয়ে আবির বলল, কেমন আছো মা? আমি ভালো আছি। বাবা এখন কেমন আছে? সে আগের মতোই, এই ভালো, এই আবার খারাপ। সে একটু থেমে আবার বলল, মিলির বিয়ের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিলে? ছেলে ভালো, মিলিকে পছন্দ করেছে, মিলিও ছেলেকে পছন্দ করেছে, সেহেতু বিয়েতে আমরা আর অমত করতে চাই না। তোর বাবাও বলছে তার শরীর ক্রমশ আরও খারাপ হচ্ছে, কখন কি হয়। অন্তত মেয়েটাকে ভালো কারো হাতে তুলে দিতে পারলে তার স্বস্তি। ভালোই হয়েছে। বিয়ের তারিখ কি ঠিক করেছ? তুই না এলে কি করে ফাইনাল কথাবার্তা বলবো? তুই যত দ্রুত সম্ভব চলে আয়। আচ্ছা মা, আমি দেখছি। আচ্ছা, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো, আর বাবার খেয়াল রেখো। আল্লাহ ভরসা। আবির চা শেষ করে বাসার দিকে রওনা হলো। একটা স্বস্তির খবর শুনে তার মন ভালো এখন। সে বাসায় পৌঁছে দেখলো আকাশ এখনো আসেনি। সে আকাশকে কল দিল, কিন্তু কল ধরল না। সে মনে মনে বলল, আকাশের আবার কি হলো কে জানে। আবির গোসল শেষ করে রান্না বসিয়ে দিল। তরকারি হওয়ার মাঝপথে ফোন এলো আকাশের। সে ফোন পেয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেল। হাসপাতালে এসে আবির দেখল আকাশ করিডোরে দাঁড়িয়ে আছে। সে আকাশকে সুস্থ দেখে মনের ভয় কেটে গেল। আকাশ যেভাবে ফোনে বলেছিল সে এখন হাসপাতালে আছে, আবির ভেবেছিল আকাশের আবার কিছু একটা হয়েছে। আকাশের কাছ থেকে আবির সব শুনে নিল। সে তাকে সান্ত্বনা দিলেও আকাশ বুঝল না। নীলার খবর শুনে জাহানারা, নিহা সবাই হাসপাতালে ছুটে এসেছে। তারা আকাশকে এখানে দেখে অবাক হয়। এভাবে দেখা হবে তারা কল্পনা করেনি। জাহানারা এগিয়ে গিয়ে কিছু বলতে চাইলে নিহা তৎক্ষণাৎ মায়ের হাত চেপে ধরল। ধীরে বলল, আকাশ এখনো জানে না নীলা আপুই গোধূলি। আর আপু আমাকে আগেই বলে রেখেছে যেন কেউ আকাশকে কিছু না জানায়। তুমি মাথা ঠান্ডা রাখো মা, এমন কিছু করো না যাতে আপু কষ্ট পায়। তুমি তো জানোই আকাশ ভাইকে নিয়ে আপু কতটা দুর্বল। নিহার কথা কেটে দিয়ে জাহানারা রাগী কণ্ঠে বলল, আমাকে আর বুঝাতে হবে না। তারপর তারা দুজন কেবিনের ভেতরে ঢুকলো। নীলা তখনও অচেতন। শ্বাস প্রশ্বাসে যেন এক ধরনের অস্থিরতা মিশে আছে। আবির ও আকাশ তখনও হাসপাতালের করিডোরের কোনায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা পরে আবির মৃদু কণ্ঠে বলল, নীলার পরিবারের লোক এসে গেছে। আকাশ, আমাদের এখন চলে যাওয়া উচিত। আকাশের কণ্ঠে অস্থিরতা। আমি থাকতে চাই আবির, নীলাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না আমি। আবিরের শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন, কি অধিকারে থাকবি? শব্দগুলো আকাশের বুক চিরে গেল। মুহূর্তেই থমকে দাঁড়ালো সে। চোখ ঝাপসা হয়ে এলো। কথাটা খুব সাধারণ, কিন্তু এর মধ্যে ছিল গভীর এক সত্য। তার থাকার কোনো অধিকার নেই। অধিকারহীন মানুষ যেন বেঁচে থেকেও মৃত। আকাশ মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। করিডোরে নীরবতা, শুধু দূরে কোথাও নার্সের হালকা পায়ের শব্দ। কিন্তু তার বুকের ভেতর চলছে এক প্রচণ্ড ঝড়, যা সব কিছু ভেঙে ফেলছে। আবির ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল। কণ্ঠে ছিল দৃঢ়তা, আবার এক ধরনের মমতাও। আবির অনেক বুঝিয়ে অবশেষে আকাশকে নিয়ে বাইরে বেরোলো। হাসপাতালের ফটক পেরিয়ে তারা এলো রাস্তায়। বাইরে তখন গাঢ় রাত। শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। চলে যেতে যেতে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আবির চায়নি কোনো অযথা ঘটনা ঘটুক, যেটা এই মুহূর্তে কারোর জন্য শুভকর হবে না। রাস্তায় মানুষের আনাগোনা ধীরে ধীরে কমছে। কেউ দোকানের শাটারটা বন্ধ করছে, কেউ বা চায়ের দোকানের সামনে বসে শেষ চা পান করছে। শহর যেন প্রতিদিনের মতোই ঘুমিয়ে যাচ্ছে, অথচ আকাশের ভেতরটা নিস্তব্ধ অন্ধকারে ঢেকে যাচ্ছে। দুজন কিছুক্ষণ নীরব থেকে হাঁটল। আকাশের কাঁধ ভারী, পায়ের চলাফেরা যেন মন্থর হয়ে আসছে। আবির তাকে পাশে রেখে হাঁটছিল, কিন্তু বুঝতে পারছিল আকাশের বুকের ভেতর এখন ঝড় বইছে। আবির ধীরে বলল, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু এখন হাসপাতালে থাকা ঠিক হতো না, না নীলার জন্য না তোর জন্য। আকাশ দীর্ঘশ্বাস ফেলল, চোখ সরু করে সামনের রাস্তার দিকে তাকিয়ে রইল। আমি জানি আবির, তবুও মনটা মানতে চাইছে না। মনে হচ্ছে আমি ওকে ছেড়ে পালিয়ে যাচ্ছি। আবির মৃদু হেসে কাঁধে চাপ দিল। এটা পালানো না, ভালোবাসা মানে সবসময় পাশে থাকা নয়, কখনো কখনো দূর থেকে প্রার্থনা করাও ভালোবাসা। আকাশ মাথা নিচু করল। তার চোখের কোণে দেখা গেল অশ্রুর ঝিলিক। রাস্তার ভিড়, গাড়ির শব্দ, সবকিছু যেন আকাশের কাছে নিঃশব্দ হয়ে গেল। তার কানে শুধু নীলার অসহায় চেহারায় বারবার ভেসে উঠছে। হাঁটতে হাঁটতে তারা বাসার সামনে পৌঁছে গেল। ঠিক তখনই আকাশের মনে পড়ল, আবির, আমি একটা বইয়ের ব্যাগ হাসপাতালে রেখে এসেছি, নীলা শখ করে কিনে দিয়েছিল। আমি গিয়ে নিয়ে আসি।
তোর যাওয়ার দরকার নেই, তুই বরং বাসায় যা, আমি গিয়ে নিয়ে আসবো। আমিও যেতে চাই। তোর যেতে হবে না আকাশ, আমি জানি তুই হাসপাতালে যাওয়ার বাহানা খুঁজছিস। এমনটা নয়, আসলেই আমি ব্যাগটা ভুলে রেখে এসেছি। আচ্ছা চল, দুজনেই যাই। কিন্তু তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, ওকে? আচ্ছা, তুই যা বলবি সেটাই হবে। রাতের নিস্তব্ধ আধারে আকাশ একা বসে আছে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে। আকাশ ভরা নক্ষত্রের নিচে তার চোখ স্থির হয়ে আছে দূরের দিকে, যেখানে শহরের আকাশ ছোঁয়া অন্ধকারের ভেতর আলো ছড়িয়ে জ্বলজ্বল করে জ্বলছে জাহানারা হাসপাতাল নামটা। সেই হাসপাতালের কোনো এক কেবিনে শুয়ে আছে নীলা। আকাশ জানে না তার জ্ঞান ফিরেছে কিনা, কেমন আছে সে, কে তার পাশে আছে। এই অজানা অসহায় অপেক্ষা আকাশকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট ধীরে ধীরে বিষণ্ণতায় পরিণত হচ্ছে। পুরনো মাথা ব্যথা, যেটা বহুদিন ধরে ভুলে গিয়েছিল, আবার ফিরে আসছে। সে নতুন করে জীবন যেখান থেকে শুরু করেছিল তার মনে হচ্ছে সে সেখানেই আবার ফিরে এসেছে। সে ভাবছে মাঝের এই সময়টা কি কেবলই এক ধরনের প্রলোভন ছিল? জীবন কি সত্যি সুন্দর হতে পারত, নাকি সুন্দর হওয়ার কেবল মায়া দেখিয়ে আবার অন্ধকারে ডুবিয়ে দিল? আকাশের মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোনো উত্তর নেই, কোনো আলো নেই, শুধু এক অচিন্তনীয় শূন্যতা। সে আনমনে এক নাগাড়ে তাকিয়ে আছে হাসপাতালের দিকে, যেন ওদিকের দেয়াল ভেদ করে নীলার মুখটা দেখতে পাবে। নীলার কথা ভাবতেই তার বুকের ভেতর হাহাকার করে উঠছে। আবির ধীরে ধীরে ছাদে এসে তার পাশে বসলো। আবিরের চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল এক ধরনের দৃঢ়তা। মনে হলো এই গভীর রাতে আবিরই একমাত্র মানুষ যে আকাশের নিস্তব্ধ দুঃখটাকে সত্যি সত্যি বুঝতে পারছে। তুই কি নীলাকে ভালোবেসে ফেলেছিস? আবির জানতে চায়। হুম। আকাশের সহজ স্বীকারোক্তি। কেন ভালোবাসলি? কে জানে কেন, কিভাবে, কখন নীলাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। ভালোবাসা কি বলে কই আসে আবির? তা আসে না, কিন্তু আমাদেরও বুঝতে হয় কাকে ভালোবাসা উচিত, কাকে নয়। আমি এসব বুঝতে চাই না। নীলার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার জীবনের পুরনো সব চিন্তা, দুঃখ, ডিপ্রেশন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কোনো কিছু নিয়ে আর আফসোস ছিল না। আমি ভুলে গিয়েছিলাম আমার অতীত, আমার কষ্ট, আমার হারানো সময়গুলো। মনে হতো আমি যেন নতুন করে বেঁচে উঠেছি। অদ্ভুত একটা অনুভূতি ছিল। মনে হতো আমি নীলাকে আগে থেকেই চিনি। অনেক আগে কোথাও দেখা হয়েছিল আমাদের। যাকে আমি এতদিন স্মৃতিতে খুঁজে ফিরেছি সেই যেন নীলা। যাকে আমি ভালোবাসতাম সেই হয়তো এই নীলা। তাই নিজেকে পরীক্ষা করেছি, ওকে পর্যবেক্ষণ করেছি, খুঁজে বের করার চেষ্টা করেছি আসলে সেই কি সেই মানুষ। কিন্তু কোনো প্রমাণ পাইনি। তুই ছাড়া আমার পুরনো জীবনের কাউকে মনে পড়ে না। আমি কাকে জিজ্ঞেস করব বল? তোকে জিজ্ঞেস করেছিলাম, তুইও কিছু বলতে পারিসনি। শেষ পর্যন্ত নিজেকে বললাম, যাকে খুঁজছিলাম সে নীলা হলে বা না হলে কি আসে যায়। পুরনো স্মৃতি ফিরে পেলাম কি না সেটা এখন তেমন গুরুত্বপূর্ণ নয়। আমি নীলাকে পেয়েছি, এই পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আবির একবার ভাবল আজ সে সব কথা আকাশকে বলবে, কিন্তু এখন আর সেটার কোনো গুরুত্ব রাখে না। সে বলল, মানুষের জীবন হলো খাঁচায় কাটানো পাখির মতো। পাখি যখন খাঁচায় থাকে তখন তার কাছে মনে হয় তার জন্য পুরো আকাশ পড়ে রয়েছে, কিন্তু যদি পাখিকে ছেড়ে দেওয়া হয় সে আর আকাশের বাইরে যেতে পারে না। তার কাছে তখন আকাশকেই খাঁচা মনে হয়। সেজন্য আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, যেভাবেই আছি, সেটাকে যদি যাপিত করতে পারি তাহলেই জীবন সুন্দর, সহজ সরল। যে জীবনে আশা করা উচিত না সে জীবন আমাদের নয়। বোকারাই এমন করে, তারপর অকারণে কষ্ট পায়, কাঁদে। আমি বোকাই। তুইও কিন্তু বোকা। আবির হাসল, সঙ্গে আকাশও। আসলে ভালোবাসলে সবাই বোকা হয়ে যায়, আর বোকা বলেই আমরা ভালোবাসি। কোনো চিন্তা ভাবনা না করে বলে ফেলি আমি তোমাকে ভালোবাসি, তারপর দিন শেষে বোকা হয়ে যাই, দুঃখ পাই। হ্যাঁ, যাক, কি আর করা বল। সুখ হোক অথবা দুঃখ, জীবন তো বয়েই যাবে। হ্যাঁ, আবির যুক্ত করলো, আমাকে বাড়ি যেতে হবে। তুই কি এই অবস্থায় একা থাকতে পারবি? যদি না পারিস তাহলে আমি থেকে যাব আরো 2-1 দিন। আঙ্কেল ঠিক আছে? বাবা তো ভালো নেই, কিন্তু সে কারণে বাড়ি যাচ্ছি না। তাহলে? মিলির জন্য পাত্র ঠিক করা হয়েছে, আমি গেলেই তারিখ নির্ধারণ হবে। বাবা মায়ের ইচ্ছা সপ্তাহ খানিকের মধ্যেই বিয়েটা যাতে হয়ে যায়। মিলিকে অভিনন্দন জানাস। তুই কিন্তু বিয়ের আগেই চলে আসবি, আমি তোকে আপডেট জানাবো। আচ্ছা, আমি চলে আসবো। কিন্তু তুই একা একা সপ্তাহখানিক থাকতে পারবি? আমি কি বাচ্চা যে পারবো না? তোর জায়গায় একটা বাচ্চা হলে আমার চিন্তা করা লাগতো না। আসলে মা যতই বলুক সপ্তাহখানিক, বিয়ের ব্যাপার স্যাপারে একটু সময় লাগবেই। আমি কবে ফিরে আসি ঠিক বলতে পারছি না। বাড়িতে জমি জমা নিয়েও একটু ঝামেলা আছে, সেটারও একটা ফয়সালা করতে হবে এবার। এছাড়াও মা বলল একটা জমি বিক্রি করবে। জমি বিক্রি করবে কেন? বিয়ের খরচ আছে না, এতগুলো টাকা তো আর বাবার জমানো নেই। তাই বলে জমি বিক্রি করবে? টাকা লাগলে আমাকে জানাস,
আমি ব্যবস্থা করে দেবো যতটুকু সাধ্য আছে আমার। সেটা আমি জানি তুই করবি, কিন্তু আপাতত টাকা লাগবে না। যদি লাগে আমি জানাবো। আচ্ছা, জানাস। এখন বল, একা থাকতে পারবি? তুই আবারও এত চিন্তা করছিস? আজকের ঘটনার পর চিন্তা আরও বেড়েছে। আমি সম্ভব হলে থেকে যেতাম, তবুও তুই যদি বলিস আরও কয়েকদিন পর বাড়ি যাব। আরে, আমার জন্য বাড়ির সব কাজ ফেলে তোকে থাকতে হবে না। তুই নিশ্চিন্তে যা, আমি এদিকে সামলে নিতে পারবো। আর যদি সমস্যা হয় এখানে, আমি বাড়ি চলে যাব। বাড়িতে? হুম, ভাবি কল দিয়েছিল। আমার মনে হয় না সে এখন ঝামেলা করবে। এছাড়াও ভাইয়া ও ভাবির মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। ভাবি আপাতত বাসায় নেই। আচ্ছা, যাক, ভালো হলো। একটু হলেও চিন্তামুক্ত হলাম। কিন্তু নীলার ব্যাপারটা আমি সামলে নেব, তুই আর চিন্তা করিস না। আচ্ছা, তবে একটা কথা দিতে হবে। কি? অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়া যাবে না। দরকার না হলে খাবিই না। এছাড়াও উল্টাপাল্টা কোনো কাজ করবি না। কথা দে। আচ্ছা যা, কথা দিলাম। আমি ভালো ছেলে হয়ে থাকবো। তুই এমন ভাব নিচ্ছিস যেন তুই আমার গার্জিয়ান, আমার বড় ভাই। ভাই বা বন্ধু, যেটাই হোস, তোকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি। রক্তের সম্পর্ক না থাকলেও তোকে আমি পর ভাবি না। আমার দুঃসময়ে আমাকে দেখে রাখার জন্য তোকে কখনো ধন্যবাদ দিইনি। আজ মন থেকেই তোকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে ফর্মালিটি করতে হবে না। চল, ঘুমাতে যাবি। তুই যা, আমি একটু পর আসছি। রাতভর জেগে থাকিস না যেন। আচ্ছা, থাকবো না, তুই ঘুমা। কাল এমনিতেই বাড়ি যাবি, তোর ঘুম দরকার। আচ্ছা। আকাশ মাথা উঁচু করে তাকালো দূরের আকাশের দিকে। রাতের নিস্তব্ধতায় অসংখ্য তারা ঝলমল করছে। দূর থেকে তাদের কত কাছে মনে হচ্ছে। আসলে তারা একে অপরের থেকে কয়েক আলোকবর্ষ দূরে। তাদের একে অন্যের সঙ্গে দেখা হয় না। একে অন্যকে জিজ্ঞেস করা হয় না তারা কেমন আছে। একই আকাশে থেকেও তারা আলাদা। তেমন করে একই শহরে থেকেও সে নীলার থেকে কত দূরে। চাইলেই তাকে দেখা যায় না, কথা বলা যায় না, ছোঁয়া যায় না। নীলাকে বলা যায় না ভালোবাসি। আকাশ দাঁড়িয়ে আছে জাহানারা হাসপাতালের সামনে। তার দৃষ্টি নিবদ্ধ নীলার কেবিনের বারান্দায়। হাসপাতালের কেবিন নীলার বাবার বাসার মতো করেই সাজিয়েছে, যেন নীলার মনে না হয় সে হাসপাতালে আছে। আকাশ জানে নীলা এখন ওই ঘরেই রয়েছে। তার সঙ্গে আবারও তার দেখা হবে। সে যেভাবেই হোক দেখা করবেই। তার মনে এক ধরনের জিদ কাজ করছে। যত সময় লাগুক সে হাল ছাড়বে না। সে হাল ছাড়তে চায় না। আবিরকে বাসে তুলে দিয়ে আকাশ সোজা চলে আসে হাসপাতালে। কিন্তু সে ভেতরে প্রবেশ করতে পারেনি। নতুন করে নিয়োগ পাওয়া দুইজন দারোয়ান তাকে আটকে দেয়। তাদের চেহারা চলনে দারোয়ানের চেয়ে বরং বডিগার্ডই বেশি মনে হচ্ছিল আকাশের কাছে। আকাশের ধারণা নীলার সঙ্গে যেন বাহিরের কেউ দেখা করতে না পারে, সেজন্য তাদের রাখা হয়েছে। কিন্তু আকাশ ভেবে পেল না তাকে কেন নীলার সঙ্গে দেখা করতে দিবে না। নীলার চাওয়াতেই কি এমনটা হচ্ছে? নাকি সেদিনের ঘটনার পর নীলার পরিবার ভাবছে তার জন্যই নীলার এমনটা হয়েছে? আকাশের কাছে স্পষ্ট কোনো উত্তর নেই। দিন যায়, রাত যায়, ভোরের আলোয় আলোকিত হয় পৃথিবী। সময়ও তার নিয়মে চলতে থাকে। এভাবে দুদিন কেটে যায়, কিন্তু নীলার সঙ্গে আকাশের আর দেখা হয় না। নীলা ভুল করেও ব্যালকনিতে আসে না। সে দেখে না আকাশ তার জন্য অপেক্ষায় আছে, তার জন্য দাঁড়িয়ে আছে। আকাশের মন খারাপ হয়, সে রাগ করে ফিরে যায় বাসায়। তারপর আবার ফিরে আসে। সে শুধু একবার নীলার সঙ্গে কথা বলতে চায়। নীলা যদি বলে সে আর দেখা করতে চায় না, তবে সে আর আসবে না। কিন্তু নীলার সঙ্গে তার দেখা হয় না। রাস্তার কোণে দাঁড়িয়ে তার সময় কিভাবে চলে যায় সে বুঝতে পারে না। কেমন করে তার দিন চলে যায় সে জানে না। নীলার দেওয়া বইগুলো আকাশ বারবার উল্টে পাল্টে দেখছে। কয়েকটা পড়ে শেষও করেছে। কিন্তু পড়া শেষ হোক বা না হোক, প্রতিটি বইয়ের পাতার ফাঁক থেকে নীলার উপস্থিতি যেন ভেসে আসে। তার দিন আর রাত এখন এই দুই কাজেই সীমাবদ্ধ, বই পড়া আর নীলার জন্য অপেক্ষা করা। দিনে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, যদি এক ঝলক নীলাকে দেখা যায়, আর রাতে ছাদে বসে তাকিয়ে থাকে হাসপাতালের ছাদের দিকে। যদি হঠাৎই কোনো আলো জ্বলে ওঠে, জানালা খোলে, কিংবা নীলার অবয়ব ধরা দেয়। আকাশ আজও বই হাতে নিয়ে ছাদের এক কোণে বসে আছে। চারপাশে নীরব অন্ধকার, কেবল দূরে শহরের গুঞ্জন আর হাসপাতালের আলো ছায়া। সেই অন্ধকার ভাঙতে আকাশ সম্প্রতি একটি সুন্দর ল্যাম্পপোস্ট কিনে এনেছে। ছাদের কোণে সেটি বসিয়েছে, যেন আধার তাকে আর আটকাতে না পারে। নরম আলোয় বইয়ের অক্ষরগুলো জীবন্ত হয়ে উঠেছে, আর সেই আলোর সঙ্গেই জেগে আছে তার মন, নীলা স্মৃতিতে। এখন তার ছাদটা যেন হয়ে উঠেছে একান্ত নিজের রাজ্য, যেখানে নীরবতা, তারাভরা আকাশ, বই আর এক টুকরো আলো মিলেমিশে তাকে সঙ্গ দিচ্ছে। আকাশের জীবন যেন থমকে আছে শুধু এই এক অপেক্ষার ভেতর। প্রতিদিন একই অভ্যাস, একই চিন্তা, একই আকাঙ্ক্ষা। বই পড়তে পড়তে হঠাৎ করে তার মনে পড়ল এক অচেনা মানুষের কথা, যার সঙ্গে কাকতালীয়ভাবে একদিন দেখা হয়েছিল। সেই মুহূর্তটা খুব সামান্য হলেও আকাশের মনে ছাপ ফেলেছিল।
আশ্চর্য ব্যাপার হলো লোকটার নামটাও তার জানা হয়নি। সে মনে মনে ঠিক করলো কাল সে সকালে লোকটিকে খুঁজতে যাবে। লোকটার নাম জানাটা জরুরি। কেন জরুরি সে নিজেই সঠিকভাবে বুঝে উঠতে পারল না। কেবল আকাশের কৌতূহল আর ইচ্ছে। আকাশ ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়ল। শহরের সকালের পরিবেশটা অন্যরকম। রাস্তায় ধুলো এখনো উঠতে শুরু করেনি, দোকানপাট পুরোপুরি খোলেনি। কেবল কিছু ভোরের যাত্রী রিকশাওয়ালা পথে আর ফুটপাতের চায়ের দোকানগুলোতে কড়া চায়ের ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। যেখানে সেদিন তার কাকতালীয়ভাবে দেখা হয়েছিল লোকটার সঙ্গে, সে সেখানে পৌঁছালো। চারপাশ তাকিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর চলে গেল রাস্তার ধারের এক ছোট্ট চায়ের দোকানে। আকাশ দোকানদারকে জিজ্ঞেস করলো, আপনি কি একজনের ব্যাপারে বলতে পারবেন? চা বিক্রেতা অবাক হলো। সে বলল, কার ব্যাপারে জানতে চাচ্ছেন? আকাশ ঠিক বুঝে উঠতে পারছে না সে কিভাবে তার কথা জিজ্ঞেস করবে। তার নাম জানা থাকলে তার জন্য সুবিধা হতো। তবুও আকাশ লোকটাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করলো। দোকানদার বলল, আপনি কি রফিক চাচার কথা বলছেন? আমি তো ওনার নাম জানি না, একদিন দেখা হয়েছিল ওনার সঙ্গে ওখানে। আকাশ আঙুলের ইশারায় জায়গাটা দেখালো। হ্যাঁ, উনি রফিক চাচা। একজনের জন্য অপেক্ষা করে পুরো জীবনটাই একা কাটিয়ে দিল। তাকে দেখলে খুব মায়া হয়। এই যুগে এসেও কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে, ভাবা যায়? আকাশ দোকানদারের কথায় সম্মতি জানিয়ে বলল, ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? চাচা তো কয়েকদিন হইল এদিকে আর আসে না। ওনার ঠিকানা জানা আছে আপনার? দোকানদার মনে করার চেষ্টা করল। দোকানদার বলল, আপনি বসেন এখানে, এক কাপ চা দিই, ঠান্ডা মাথায় খেতে থাকেন। তার মধ্যে যদি মনে পড়ে যায় তাহলে বললাম। আকাশ বেঞ্চে বসলো। দোকানদার চা দিতে দিতে নানা কথা বলল। রফিকের ব্যাপারে সে অনেক কথাই জানে। অবশ্য জানারই কথা। দীর্ঘদিন এক জায়গায় আনাগোনা হলে নানান কথা হয়। রফিক চাচার ঠিকানা আমি জানি না, তবে আপনি এক কাজ করতে পারেন। কি কাজ? দোকানদার আকাশকে একটা ঠিকানা ও একটা মেসের নাম দিয়ে বলল, আপনি ওখানে গিয়ে খোঁজ নিলে তাকে পেতে পারেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আকাশ চায়ের টাকা দিয়ে উঠে একটা রিক্সা নিল। আকাশ এসে দাঁড়ালো পল্টনের এক পুরনো মেসের সামনে। বিল্ডিংটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো। দেওয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে, জায়গায় জায়গায় ইট বেরিয়ে আছে। জানালার গ্রিলগুলো মরচে পড়ে লালচে হয়ে গেছে, কোথাও কোথাও বাঁকানো। সিঁড়ির নিচে ময়লার স্তূপ আর স্যাঁতসেঁতে গন্ধ ভেসে আসছে ভেতর থেকে। আকাশ খোঁজখবর নিতে নিতে জানতে পারল এই পুরনো মেসে বহু বছর ধরে রফিক নামে এক বৃদ্ধ লোক থাকেন। বয়সের ভারে নুয়ে পড়লেও তিনি এখানে যেন একটা ইতিহাস হয়ে আছেন। মেসের মানুষ তাকে পরিবারের সদস্যের মতোই সম্মান করে, ভালোবাসে। তবে আকাশ একটু হতাশ হলো। যে রফিককে খুঁজছে সে কিনা কেউ বলতে পারছে না। মেসের বারান্দায় বসে থাকা এক মধ্যবয়সী মানুষ সিগারেটের ধোঁয়া উড়িয়ে আকাশকে বলল, ভাই, আপনি যাকে খুঁজছেন সেই রফিক হতে পারে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখানে যে রফিক আছে তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, হাঁটাচলা প্রায় বন্ধ হয়ে গেছিল। কয়েকদিন আগে মেসের কয়েকজন মিলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করিয়ে দিয়েছে। আমরা যতদূর জানি উনি এখন সেখানেই আছে। এ কথা শুনে আকাশের মনে একরকম আলোড়ন জাগলো। হয়তো এটাই সেই মানুষ যাকে সে খুঁজছে। মেসের লোকদের চোখে মুখে রফিকের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসার ছাপ দেখলো, তাতে তার মনে আরো দৃঢ় ধারণা হলো এই মানুষটা সাধারণ কেউ নন। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো পুরনো স্যাঁতসেঁতে বাড়ির সামনে, যেখানে দেওয়ালে ফাটল, সিলিং থেকে ঝুলে পড়া মাকড়সার জাল আর মানুষের পদাচরণায় ক্লান্ত সিঁড়ি সব মিলিয়ে যেন সময়ের সাক্ষ্য বহন করছে। মনে হলো এই পুরনো দেওয়ালের ভেতরে রফিক রেখে গেছেন অনেক স্মৃতি, অনেক অজানা গল্প। অবশেষে আকাশ আর দেরি করল না। বুকের ভেতরে অদ্ভুত একটা টান অনুভব করতে করতে সে সিদ্ধান্ত নিল এখনই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে যেতে হবে। কে জানে, হয়তো সেখানে তার খোঁজ পাওয়া যাবে। আকাশ যেতে যেতে লক্ষ্য করল মানুষটার প্রতি অদ্ভুত একটা টান ও মায়া কাজ করছে। কেন করছে সে জানে না। সে কেনই বা দেখা করতে চায় তার কাছে আসলে কোনো উত্তর নেই। কিন্তু যে মানুষটা কাউকে এমন করে ভালোবেসে একা পুরো জীবন কাটিয়ে দিল, সেই মানুষটার সঙ্গে সে আরেকবার দেখা করতে চায়। দুনিয়াতে কত মানুষই আছে, কত রকম দুঃখ আছে, ভালোবাসা আছে, কিন্তু জীবনে চলার পথে মাঝে মধ্যে এমন কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যার সঙ্গে দেখা হওয়ার নির্দিষ্ট কোনো কারণ থাকে না। আকাশের কাছে রফিক চাচাও ঠিক তেমন। আকাশ হাসপাতালের ভিড়ভাট্টা আর করিডোরের ভেতর একের পর এক কেবিন খুঁজে ফিরল। নার্সদের কাছে জিজ্ঞেস করলো, ওয়ার্ডে ঢু মারল। অবশেষে সে তাকে পেল যাকে সে খুঁজছে। লোকটিকে দেখে প্রথমে আকাশ দ্বিধায় পড়ল। কয়েক মাস আগে যাকে সে দেখেছিল মানুষটা এই লোকই কিনা তা বুঝতে পারছিল না। শরীর ভীষণ শুকিয়ে গেছে, তীক্ষ্ণ হয়ে গেছে গালের হাড়, চোখের নিচে কালো দাগ, অসুস্থতার ছাপ স্পষ্ট মুখমণ্ডলে, চেহারায় ফুটে উঠেছে। আকাশ কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বুকের ভেতর জমা হলো এক অদ্ভুত শূন্যতা আর কৌতূহল।
অবশেষে সে ধীর পায়ে এগিয়ে গেল বেডের কাছে। মনে হলো মানুষটা তাকে চিনবে, কিন্তু তার ধারণা ভুল হলো। আকাশ যখন তার পাশে দাঁড়ালো তখন সে বলল, তুমি সেই ছেলেটা না? আকাশ খুশি হলো। সে বলল, জি, আমি সেই ছেলেটা। আপনি এখন কেমন আছেন? যেমন দেখছো। আমি ভাবিনি তোমার সঙ্গে আবার দেখা হবে। তা আমাকে খুঁজে পেলে কিভাবে? মানুষ কাউকে খুঁজে পেতে চাইলে প্রকৃতি তাকে তার সঙ্গে দেখা করিয়ে দেয়। বাহ, মনে হচ্ছে কয়েক মাসে অনেক বড় হয়ে গেছো, বড়দের মতো কথা বলছো। কিন্তু আমাকে কেন খুঁজে বের করলে? রফিক উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না, শরীর তাকে সঙ্গ দিল না। আপনাকে উঠতে হবে না, যেভাবে আছেন সেভাবেই থাকেন। আকাশ এগিয়ে তার পাশে বসলো। সে বলল, কেন এর উত্তর আমার কাছে নেই। আমি জীবনের এমন একটা জায়গায় আটকে আছি যেন মনে হচ্ছে সামনে এগোনোর পথ নেই, পেছনে যাওয়ারও উপায় নেই। তখন আপনার কথা মনে পড়ল। কিন্তু কি আশ্চর্য, সেই দিন আপনার নামটা জানা হয়নি। আমাদের জীবন কখনোই আমাদের মন মতো হবে না, মন মতো করেও নেওয়া যায় না। জীবনের এমন সব অধ্যায় আছে, সেটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মেনে নিতে পারলে জীবন সুন্দর, আর মেনে নিতে না পারলে আমার মতো এভাবে একা কাটিয়ে দিতে হয়। একা থাকা মন্দ নয়। তোমার বয়সে থাকতে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু জীবনে একা থাকা যায় না। একটা সময় পর মনে হবে কাউকে না কাউকে প্রয়োজন। মানুষ একা কাটাতে পারে না। আমি তবুও ভাগ্যবান, জীবনে যাদের পেয়েছি সামান্য হলেও আমাকে সঙ্গ দিয়েছে। তবুও দেখো, আজ শেষ সময় এসে আমি কতটা একা। একা একা দুনিয়া ছেড়ে যাওয়ার মতো দুঃখ আর হয় না। এই অনুভূতি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। রফিকের চোখে পানি। মানুষটার কান্না দেখে আকাশের চোখেও পানি চলে এলো। সে কি বলবে ভেবে পেল না। আমার কেন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। মৃত্যু অবধারিত। এখান থেকে পালানোর পথ নেই। আমি আর পালাতেও চাই না। তবে একটি আফসোস রয়ে গেল। কি আফসোস? রফিক ধীরে ধীরে বালিশের তলায় হাত দিয়ে একটি পুরনো চিঠির খাম বের করলেন। চোখে অদ্ভুত বিষণ্ণতা, গলায় যেন কিছু আটকে আছে। তিনি চিঠিটা আকাশের দিকে দেখিয়ে বললেন, চিঠিটা যাকে দিতে চেয়েছিলাম তার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। মনে হয় তার সঙ্গে আর দেখা হবে না। চিঠিটা আমি পড়তে পারি? আমার কেন জানি খুব কৌতূহল হচ্ছে। সেজন্যই আপনাকে খুঁজে বের করা। আপনি শেষ চিঠিতে কি লিখেছেন সেটা জানার আগ্রহ আমাকে কৌতূহলী করে তুলেছে। যাকে এমন করে ভালোবাসলেন তাকে পেলেন না, সে আপনার হলো না। তবুও আপনার কোনো আফসোস নেই দেখে আমি অবাক হচ্ছি। জীবনে আফসোস তারাই করে যারা বোকা। মানুষ যাকে চায় অধিকাংশ সময় তাকে পায় না। কেন পায় না? আমি সারা জীবন ধরে এর উত্তর খুঁজেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। রফিক চিঠিটা এগিয়ে দিয়ে বলল, এটা তুমিই রাখো। আমি কখন চলে যাই জানি না, তখন চিঠিটা পড়ে থাকবে। কেউ হয়তো ফেলে দিবে, তার চেয়ে কারো কাছে থাকাই ভালো। তুমি রাখতে পারো। আকাশ চিঠিটা নিয়ে পকেটে রাখতে রাখতে বলল, আমি যত্ন করে রেখে দিব, আপনি চিন্তা করবেন না। আকাশ আরও খানিকটা সময় বৃদ্ধ রফিকের সঙ্গে সময় কাটিয়ে চলে যাওয়ার সময় বলল, আমি সময় পেলে মাঝে মধ্যে আপনার সঙ্গে দেখা করতে আসব। নিজের যত্ন নিবেন। আকাশ বেরিয়ে আসার আগে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলল। সে তার নাম ও ফোন নাম্বার দিয়ে বলল, যে কোনো দরকারে যেন তাকে কল দেয়। আকাশ যখন হাসপাতাল থেকে বের হলো তখন পুরোপুরি দুপুর। সে বের হয়ে চিঠিটা খুলল। চিঠির শুরুতে নামটি দেখে সে মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে রইল। চিঠির শুরুতেই লেখা, প্রিয় নাসরিন। নীলা আজ কিছুটা সুস্থ বোধ করলেও শেষ কয়েকদিনে অনিয়ম, খাবার, ওষুধ, বিশ্রামের ব্যাঘাত তার শরীরকে আরও দুর্বল করে তুলেছে। ভুলেই গিয়েছিল সে যে অসুস্থ। আকাশের সঙ্গে দেখা করার সময় কাটানোর অদম্য ইচ্ছা শক্তি শারীরিক দুর্বলতার চেয়েও প্রগাঢ় হলেও দিন শেষে তাকে অসুস্থতার কাছে হেরে যেতে হলো। নীলা বিছানা থেকে উঠতে চেষ্টা করল, কিন্তু শরীর এতটাই দুর্বল যে সে টলমলো হয়ে আবার শুয়ে পড়ল। এখন আর আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। দিনের অধিকাংশ সময়েই বিছানায় শুয়ে কাটাতে হয় তাকে। শারীরিক শক্তি এতটাই কমে গেছে যে সাধারণ কাজকর্ম তার কাছে এখন কষ্টকর হয়ে উঠেছে। টিউমারের আকার বেড়ে যাওয়ায় মাথা ব্যথা আগের তুলনায় অনেক বেশি। প্রায়ই তাকে অসহ্য ব্যথা সহ্য করতে হয়। কখনো কখনো চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, সবকিছু স্পষ্ট লাগে। এমন অবস্থায় সে ভাবতে বাধ্য হয় সম্ভবত তার সময় ফুরিয়ে এসেছে। আকাশ যে তাকে দেখার চেষ্টা করছে সে জানে, কিন্তু নীলা চায় না আকাশ তাকে এভাবে অসহায় অবস্থায় দেখুক। সে চায় না আকাশের চোখে তার কষ্টের ছবি ফুটে উঠুক। তার জন্য আকাশ অপেক্ষা করে, তাকে দেখার আশায় দাঁড়িয়ে থাকে। এসব তাকে আরও কষ্ট দেয়। সে কিভাবে আকাশকে বোঝাবে সে যাতে এভাবে কষ্ট না পায়, তাকে যেন মনে না করে, তার সাথে দেখা করতে না আসে। আকাশের সঙ্গে দেখা করার ইচ্ছে আকাশের চেয়েও তার আরও বেশি। আকাশ কি বোঝে না এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে সে যে আরও অস্থির হয়ে যায়। ভেতর ভেতর সে আরও ভেঙে চুরে যায়।
সে কথা সে কীভাবে বোঝাবে তাকে? আজ সারাদিন নীলার পুরনো কথা মনে পড়ছে। আকাশের সঙ্গে দেখা হওয়া, তার প্রেমে পড়া, তাকে ভালোবাসা সহ নানা কথাই বারবার স্মৃতির পাতায় ফিরে এসছে। সে আর ভাগ্যকে দোষারোপ করে না। শেষ সময়ে সে এভাবে আবার আকাশের সঙ্গে দেখা হবে সে কখনো ভাবেনি। তবুও ভাগ্য তাকে আরও একবার আকাশের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। আকাশকে পেয়ে সে লোভী হয়ে উঠেছিল। সে আবারও ভাবতে শুরু করেছিল, সব হয়তো ঠিক হয়ে যাবে, সব হয়তো ঠিক হয়ে গেছে। সে তো চায়নি আকাশের সঙ্গে আবার দেখা হোক, চায়নি আকাশ আবার তাকে ভালোবাসুক। সে চেষ্টা করেছিল নিজেকে আকাশের জীবন থেকে মুছে দিতে, শুধু এই কারণে যে আকাশ যেন কষ্ট না পায়। আকাশের সুখের জন্যই সে নিজের অস্তিত্বকে গোপন করে রেখেছিল, নিজের নিয়তিকে মেনে নিয়েছিল। তবে কেন আবার এসব এভাবে এলোমেলো হলো? নীলা ভেবে পায় না। যে মানুষটাকে সে কখনো কষ্টে দেখতে চায়নি, তার জন্য কষ্ট পাক সে চায়নি, তবুও কেন এটাই হলো? নীলার ভাবনা ক্রমশ এলোমেলো হয়ে যাচ্ছে। তার দৃষ্টি আবারও ঝাপসা হয়ে আসছে, মাথা ব্যথা বাড়ছে। চোখের কোণে কয়েক ফোঁটা পানি এসে জমা হয়েছে। সে আবারও জ্ঞান হারিয়ে ফেলছে। মুহূর্তে তার সমস্ত দুনিয়া আঁধারে ঢেকে গেল। নীলার জ্ঞান ফিরলে সে দেখল তার মা তার হাত ধরে বসে আছে। তার চোখ ভেজা। জাহানারা বলল, এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে। তুমি কখন এলে? দুপুরের দিকে এসেছি। এসে দেখি তোর অবস্থা ভালো না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম মা। আমার কেবল মনে হচ্ছিল এই বুঝি তোকে হারিয়ে ফেললাম। জাহানারা আবারও কেঁদে ফেলল। মা, প্লিজ কেঁদো না। আমি এখন ঠিক আছি। আমি জানি তুই ঠিক নেই। চিন্তা করিস না, তোর বাবার সঙ্গে কথা হয়েছে, সামনের সপ্তাহেই বাইরে থেকে ডাক্তার আসছে, তুই সুস্থ হয়ে যাবি। মা, এভাবে মিথ্যা সান্ত্বনা দিও না। বাঁচার লোভ জাগে, তখন আরও কষ্ট হয়। মিথ্যা সান্ত্বনা না রে মা। ডাক্তার বলেছে অপারেশন করা সম্ভব। একটু ঝুঁকি আছে, কিন্তু একেবারে হারিয়ে ফেলার চেয়ে একটু ঝুঁকি নেওয়া ভালো না? আমার মনে হয় না কোনো লাভ হবে মা। তুই এভাবে কেন বলছিস? জানি না, তবে এবার আমার মন বলছে আমার সময় দ্রুত ফুরিয়ে আসছে। এভাবে বলিস না। তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? মা, আমি না চাইতেও মনে যে একটা আশা ছিল, সেটা পূর্ণ হয়েছে। জীবন আমাকে আরেকবার আমার ইচ্ছাগুলো পূর্ণতা দিয়েছে। যতই বলি আমি চাইনি আকাশের সঙ্গে আবার দেখা হোক, কিন্তু মন সবসময় ঠিক চাই তোর সঙ্গে যেন আর একটাবার দেখা হয়। ভাগ্য সে দেখা করিয়ে দিয়েছে। এখন আর কিছু নিয়ে আমার কোনো অভিমান নেই মা। আমি সব মেনে নিয়েছি। জাহানারা মেয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। নীলার চোখে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু সেই প্রশান্তির নিচে লুকিয়ে আছে গভীর ক্লান্তি। মা জানে মেয়ের শরীর আর আগের মতো শক্ত নেই, তবুও তার মুখে একরাশ শান্ত হাসি। নিঃশব্দে জানালার দিকে তাকালো জাহানারা। নিচে হাসপাতালের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে আকাশ। কাচের জানালা দিয়ে ছেলেটাকে দেখা যাচ্ছে। আকাশকে দেখলাম নিচে দাঁড়িয়ে আছে। জাহানারা ধীরে ধীরে বলল, ছেলেটার জন্য আমার অজান্তেই মায়া লাগে জানিস। প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকে। কে জানে কতক্ষণ অপেক্ষা করে। কিভাবে পারে একটা মানুষ এমন করে অপেক্ষা করতে? অবশ্য সেদিন ওকে দেখে অনেক রাগ হয়েছিল। মনে হয়েছিল ওর জন্যেই তোর আবারও এই অবস্থা। তোকে হেসে খেলে বেড়াতে দেখে আমরাও ভাবতে শুরু করেছিলাম তুই সুস্থ হয়ে গেছিস, কিন্তু আবারও কি হয়ে গেল? মা, তুমি আর কত কাঁদবে? তোমার কান্না দেখলে আমার বুঝি আনন্দ হয়? আচ্ছা, আমি আর কাঁদবো না। তুই শুধু দ্রুত সুস্থ হয়ে যা। যা সম্ভব না সেটা চাওয়া উচিত না মা। তবুও আমি চাইবো, শতবার চাইবো। আচ্ছা, চেও। আল্লাহ যেন তোমার চাওয়া পূর্ণ করে দেয়। নীলার মুখে হাসি। দুজনের মধ্যেই নীরবতা নেমে এলো। সে নীরবতা ভাঙল নীলা। মা। বল। আমাকে শাড়ি পরিয়ে দিবে এখন, তোর এই অবস্থায়? কেন? আকাশের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। আমি ওকে যতটুকু চিনি, আমার সঙ্গে দেখা না করে ও হাল ছাড়বে না। ওকে এভাবে দেখলে আমার আরও বেশি দুঃখ হয়। আমি শেষবারের মতো ওর সাথে দেখা করতে চাই। তুমি প্লিজ আমাকে শাড়ি পরিয়ে দিয়ে একটু সাজিয়ে দাও। জাহানারা না করলো না। সে না করতে পারে না, চায়ও না। কেন চাইবে? সে জানে, সে বোঝে তার মেয়ের দুঃখ। নীলা আকাশকে কতটা ভালোবাসে সে তা টের পায়। দুর্ঘটনার আগেই নীলা আকাশের কথা মা বাবাকে জানিয়েছিল। আকাশও নীলার কথা বলেছিল নিজের বাসায়। নীলাকে নিয়ে নাসরিনের অমত ছিল না। সে চেয়েছিল তার ছেলে যাকে বিয়ে করতে চায় তাকে করুক, কিন্তু তার ভাবি মিম এটা মেনে নিতে পারেনি। তবুও তাদের বিয়ের কথাবার্তা চলে। নীলাকে দেখতে যাওয়ার কথাও ঠিক হয়ে গেছিল। ঠিক তখনই এক দুর্ঘটনা সব এলোমেলো করে দেয়। আকাশ ভুলে যায় তার পুরনো স্মৃতি, আর নীলার ধরা পড়ে ব্রেন টিউমার। ভাগ্য তাদের ঠেলে দেয় ভিন্ন জগতে। শাড়িতে আমার মেয়েটাকে তো পরীর মতো লাগছে। নীলা লজ্জা পায়। সে বলে,
তোমার মেয়ে আর পড়ি নেই, অসুস্থতায় কি অবস্থা হয়েছে দেখছো না? মায়ের কাছে মেয়ে পড়ির চেয়ে কম নয়। এত প্রশংসা করতে হবে না। তুমি বাসায় যাবে না? আমাকে তাড়িয়ে দিচ্ছিস? তুমি থাকলে আমি আকাশের সঙ্গে দেখা করতে পারবো না। আমার লজ্জা করবে। মাকে বসিয়ে রেখে প্রেমিকের সঙ্গে দেখা করব, বিষয়টা কেমন না? আমার পক্ষে সম্ভব না। তুমি বাসায় যাও, কাল এসো। আচ্ছা, আজকের জন্য তোকে ছাড় দিলাম, এবারই শেষ। আর শোন, শরীর খারাপ লাগলে সঙ্গে সঙ্গে খবর পাঠাবি কিন্তু। কত করে বলেছি কাছে একটা ফোন রাখ, কখন দরকার হয়। আমাকে দেখে রাখার জন্য বাবা সবসময় কাউকে না কাউকে ঠিক করে রেখেছে। তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি সাবধানে যাও। তুইও সাবধানে থাকিস, আর নিজের একটু যত্ন নিস। নিজের উপর বেশি চাপ দিবি না। আচ্ছা, দিব না। জাহানারা চলে গেলে নীলা ব্যালকনিতে এসে দাঁড়ায়, কিন্তু আকাশকে কোথাও দেখতে পায় না। সে কি তবে চলে গিয়েছে? নীলার মন খারাপ হয়। সে দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে। বিকাল হয়ে এসেছে। আকাশ বাসায় এসে গোসল করে। কেন জানি তার মনে হচ্ছিল আজ নীলার সঙ্গে তার দেখা হবে, কিন্তু নীলার মাকে হাসপাতালে যেতে দেখে সে মন খারাপ নিয়ে বাসায় ফিরে আসে। আজ কোনোভাবে দেখা হওয়া সম্ভব নয়, সে ভেবে নেয়। দুপুরে খায়নি আকাশ। ক্ষুধায় তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সে আসার সময় হোটেল থেকে খাবার নিয়ে এসেছে। সেটাই খেয়ে একটা বই হাতে নিল। কয়েক পেজ পড়ার চেষ্টা করেও মন বসাতে পারল না। সে আনমনে ঘর থেকে বের হয়ে ছাদে এলো। দুপুরের তেজ কমে এসেছে, বিকেলের ছোঁয়া এসে পড়েছে চারপাশে। হালকা রোদে আকাশটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। নীল রঙের ভেতর সাদা মেঘের ভাসমান ছবি, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে কোনো কবিতা লিখছে। হঠাৎ হাসপাতালের দিকে তাকাতে তার দৃষ্টি স্থির হয়ে গেল। ছাদের কিনারে কেউ একজন দাঁড়িয়ে আছে। অবশ্য এত দূর থেকে চেহারা বোঝার উপায় নেই, কিন্তু এত দূর থেকেও আকাশ বুঝে যায় সে নীলা ছাড়া আর কেউ না। কতদিন পর সে নীলাকে দেখল। বুকের ভেতর একরাশ আলো ছড়িয়ে পড়ে। সে কোনো কিছু না ভেবে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। আজ যেভাবেই হোক সে নীলার সঙ্গে দেখা করবে। দ্রুত হাসপাতালে পৌঁছে গেল সে। গেটের সামনে এসে খানিকটা দ্বিধায় পড়ে, ভেতরে ঢুকতে পারবে তো? আজ গেটে কেউ পাহারায় নেই। সে আর দেরি না করে সোজা ঢুকে পড়ল ভেতরে। লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। শরীর ক্লান্ত, কিন্তু মন ছুটছিল নীলার কাছে। ছাদের দরজায় এসে থামতে চোখ পড়ল। নীলা দাঁড়িয়ে আছে ছাদের পূর্ব প্রান্তে। আকাশের হালকা কমলা ও হলুদ আলোয় নীলাকে মনে হচ্ছে কোনো অপ্সরী। নীলা অবশ্য আকাশকে ছাদ থেকে লক্ষ্য করেছে। তাকে নিচে নেমে যেতে দেখে সে বুঝতে পেরেছে সে হাসপাতালের দিকে ছুটে আসছে। সে আসার আগেই মেন গেটে খবর পাঠিয়েছে আকাশকে যেন কেউ আসতে বাধা না দেয়। আকাশ ছুটে আসায় হাঁপাচ্ছে। তার শ্বাস দ্রুত ওঠানামা করছে। সে দৌড়ে এসে ক্লান্ত হয়ে পড়েছে। ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে আসছে সে। বুকের ভেতর ধুকপুক আওয়াজ হচ্ছে। কেউ না শুনতে পেলেও সে শুনতে পাচ্ছে। তোমার কি মন খারাপ? নীলাকে শাড়িতে রেখে আকাশ জিজ্ঞেস করলো। হুম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? তোমার কি মনে হয়? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক নেই। অসুস্থ হলাম আমি, কিন্তু আপনাকে রোগী রোগী দেখাচ্ছে। নিজের এমন অবস্থা করেছেন কেন? আকাশ চুপ। তার হাত পা কাঁপছে। বুকের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র কম্পন। সে কোনো কথা গুছিয়ে আনতে পারছে না। সে কি বলবে ভাবছে, তখনই নীলা আবার বলল, আপনি প্রতিদিন এভাবে হাসপাতালের সামনে কেন দাঁড়িয়ে থাকেন? এটা কতটা বিব্রতকর আপনি জানেন? আপনাকে নিয়ে হাসপাতালে সবাই নানা রকম কথা বলাবলি করছে। কি বলাবলি করছে? কে কি বলছে এখন সেটা গুরুত্বপূর্ণ না। আপনি এভাবে কেন দাঁড়িয়ে থাকেন? এগুলো করে কি প্রমাণ করতে চাচ্ছেন? আকাশ থতমত হয়ে গেল। নীলা কেন এভাবে কথা বলছে? সে কি এমন অন্যায় করেছে? যা করেছে শুধু একটিবার তার সঙ্গে দেখা করতেই তো করেছে। হাসপাতালে ঢুকতে দিলে তো আর দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো না। আকাশ উৎসাহ ও আশা নিয়ে এলেও সে এখন আশা হতো। ভাবেনি নীলা এভাবে কথা বলবে। আমি কিছুই প্রমাণ করতে চাইনি নীলা। আমি শুধু তোমার সাথে একবার দেখা করতে চেয়েছি। তুমি কেমন আছো, কি অবস্থায় আছো সেটা জানতে চেয়েছি। আমার সঙ্গে থেকে তুমি অসুস্থ হয়েছিলে। আমার তো একটা কর্তব্য আছে, তোমার খোঁজ নেওয়া। তুমি সুস্থ আছো কিনা সেটা অন্তত একবার জানার অধিকার আছে। নাকি সেটাও নেই? যেহেতু দেখছেন আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেহেতু নির্দিষ্ট কারণ আছে, তাই নয় কি? এভাবে সবসময় অবাধ্য হলে চলে? এমন জিদ করা কি ভালো? না, ভালো নয়। কিন্তু এখানে কোনো কিন্তু নেই আকাশ। আপনি যা ভাবছেন, যা চাচ্ছেন তা কখনোই সম্ভব না। আপনি কেন বুঝতে পারছেন না আমি সামান্য কয়েকদিনের অতিথি মাত্র। পৃথিবীতে আজীবন কেউ থাকে না, সবাই অতিথি। একদিন সবাইকেই চলে যেতে হয়। অন্য সবার সঙ্গে আমার তুলনা আসবে না। আমার ভাগ্যে যা লেখা হয়ে গেছে সেটা এখন চাইলেও পরিবর্তন করা সম্ভব না। দুনিয়াতে সবারই নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা থাকে। সেই সময় ফুরিয়ে গেলে সবাইকেই চলে যেতে হয়। আমারও হয়তো সময় ফুরিয়ে এসেছে। এই শেষ সময় এসে আমি কারো সঙ্গে নিজেকে জড়াতে চাই না। আমি কারো দুঃখের কারণ হতে চাই না।
তোমাকে কে বলেছে তুমি কারোর দুঃখের কারণ হচ্ছ? সিদ্ধান্তটা আমার। যদি আমি দুঃখ পাই তবে সেটা আমার সিদ্ধান্তর জন্য পাবো। এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কেন অন্যজনের ইচ্ছাকে উপেক্ষা করে তাকে সরিয়ে দিয়ে মহান হতে চাচ্ছ? কেউ তো অভিযোগ করছে না। তুমি কেন ছেড়ে গেলে? এখানে চলে যাওয়া আর ছেড়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে নীলা। আপনি কি আমার কথা শুনবেন না বলে ঠিক করে এসেছেন? তুমি কি চাও? নীলা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে দূরে দৃষ্টি রেখে বলল, আমাদের আর দেখা না হওয়াই ভালো। আমাদের আর কোনো যোগাযোগ না হওয়াই ভালো। আপনি আর এভাবে আমার জন্য অপেক্ষা করবেন না। আমার জন্য নিজেকে কষ্ট দিবেন না। তুমি চাইলেই দেখা না করে থাকতে পারো। আমার সাথে কথাও বলতে হবে না। কিন্তু আমি কি করব, আমি কি চাই, আমি কার জন্য অপেক্ষা করব, এটা তুমি ঠিক করে দিতে পারো না। আমার কষ্ট হয়। কেন? কেন আবার কি? আমাকে দেখার জন্য আপনি রাস্তায় অপেক্ষা করেন, এটা বুঝে আমার ভালো লাগবে? আমি ওরকম কেউ নয় যে আমাকে গুরুত্ব দিলে আমি সেটা উপভোগ করব। আমার জন্য দুঃখ পেলে, আমাকে চাইলে, আমাকে পেতে চেয়ে দুনিয়া জয় করবে দেখে আমি খুশি হব। আমি কি একবারও বলেছি আপনাকে পেতে চাই? আমাকে পেতে চান না? হুম, চাই না। একজন আমাকে বলেছে, যা পাওয়া সম্ভব নয় তা চাইতে নেই, কিন্তু যতটুকু সম্ভব সেটা কাছে রাখার চেষ্টা করা যায়, পাশে থাকা যায়। চাওয়া আর পাশে থাকাও কিন্তু এক নয়। নীলা সরাসরি একটা প্রশ্ন করতে চেয়েও নিজেকে সংবরণ করে নিল। তাহলে সে কি ভুল ভেবেছে? আকাশ কি তাকে ভালোবাসে না? আকাশ তাকে চায় না শুনে তার তো খুশি হওয়ার কথা। কিন্তু তার কেন দুঃখ হচ্ছে? বুকের মধ্যে কেন এমন ঝড় শুরু হয়েছে? নীলা অবশেষে বলল, আমিও চাই না কেউ আমাকে চাক, আমাকে পাওয়ার জন্য খোদার দরবারে প্রার্থনা করুক। আমি তেমন কেউ নই, আর হতেও চাই না। আকাশ ভেবেছিল সে যদি বলে সে নীলাকে চায় না, তবে নীলার স্বভাবে কিছু একটা প্রকাশ পাবে যা তাকে বুঝতে সহজ করে দিবে যে নীলাও তাকে পছন্দ করে। কিন্তু নীলার চোখ মুখের ভঙ্গিমা এতটা শান্ত, এতটা স্বাভাবিক, যেন তার কোনো দুঃখ নেই। সে তাকে চায় না। নীলা মনে মনে বলল, মানুষ মানুষের ভেতরটা দেখতে না পেরেই ভালো হয়েছে। যদি দেখতে পেত তাহলে আজ তার ভাঙাচোরা মন দেখে যে কেউ চমকে যেত। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছিল। পশ্চিম দিগন্তে সূর্যের শেষ আলো ম্লান হয়ে এসে ছড়িয়ে দিচ্ছে লালচে কমলা আভা। সে আভা মিশে আছে চারপাশে হালকা নীলচে অন্ধকার। দূরের গাছগুলো ক্রমে কালো ছায়ার মতো লাগছে। পাখিরা দল বেঁধে ফিরে যাচ্ছে বাসার দিকে। হালকা বাতাসে পাতার মর্মর শব্দ যেন এক ধরনের নিঃশব্দতার সঙ্গীত বাজিয়ে চলেছে। তেমনি আকাশ ও নীলার মনের মধ্যে যেন দুঃখের সঙ্গীত বেজে চলেছে। যে সঙ্গীত কি কেউ শুনতে পাচ্ছে? দুজনে পাশাপাশি থেকেও কেউ কি বুঝতে পারছে একে অন্যের দুঃখের কথা, মন ভাঙার কথা? আকাশের কথায় আবারও নীরবতা ভাঙল। সে বলল, তোমাকে বিরক্ত না করলে তুমি খুশি হবে? আমি বলিনি আপনি আমাকে বিরক্ত করেন। আমি শুধু চাই আপনি আমাকে ভুলে যান। প্রতিনিয়ত কত মানুষের সাথেই তো আমাদের দেখা হয়, কিন্তু আমরা কজন মানুষকে মনে রাখি? চলতি পথে, লোকাল বাসে, ট্রেনে বা চায়ের দোকানে কত মানুষের সঙ্গে আলাপ হয়, কিন্তু তাদেরকে কি আমরা মনে রাখি? আমিও তেমন কেউ ভেবে আপনি আমাকে ভুলে যান। আমার জন্য আপনি সময় নষ্ট করবেন না। হাসপাতালের সামনে সেভাবে দাঁড়িয়ে থাকবেন না। চাইলেই কি ভুলে যাওয়া যায়? তুমি ভুলে যেতে পারবে? চাইলেই ভুলে যাওয়া যায়। ভুলে গিয়ে দেখেন, ভুলে যাওয়া কঠিন নয়। আর যদি না চাই, আপনাকে আমি জোর করতে পারি না, কিন্তু আমি যা পারি সেটাই করব। কি করবে? চলে যাব। কোথায়? আপাতত পুরোপুরি চলে যেতে না পারলেও অন্তত হাসপাতাল ছেড়ে, আমার পরিচিত রুম, আমার চেনা পরিবেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব। এত দূরে যাব যেন যেখানে আপনি পৌঁছাতে না পারেন। এছাড়া আমি আর কি করতে পারি? আমার জন্য কেন তুমি তোমার বাবার হাসপাতাল ছেড়ে যাবে? তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। কিন্তু আমি এখনই পুরোপুরি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব তোমার কাছাকাছি না আসার, তোমার দৃষ্টিসীমানার মধ্যে না আসার। তারপর একদিন ভুলে যাব, যেমন করে ভুলে যায় মানুষ লোকাল বাসে, ট্রেনে, চায়ের দোকানে বা চলতি পথে দেখা হওয়া মানুষকে। ধন্যবাদ। হুম, ধন্যবাদ দিতে হবে না। আমি এমনিতেই নানা কারণে খুব হতাশার মধ্যে দিয়েছিলাম। আমার সবসময় মনে হতো আমি এমন কাউকে ভুলে গেছি যাকে কখনো ভুলতে চাইনি। 3 দিন আমি ক্রমশ ডিপ্রেশনে ডুবে যাচ্ছিলাম। ঠিক এই সময় তোমার সঙ্গে আমার দেখা। তোমাকে দেখে আমার কেন জানি মনে হয় তুমি আমার চেনা কেউ, এমন কেউ যাকে আমি আজীবন মনে রাখতে চেয়েছি, যার পাশে আমৃত্যু থাকতে চেয়েছি। তোমাকে যতবার দেখি ততবার কেন জানি আমার খুব বেশি আপন মনে হয়। আমি জানি না আমার স্মৃতির আধারে যাকে খুঁজে বেরিয়েছি সে তুমি কিনা, কিন্তু সে তুমি হও বা না হও এখন আর সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। যা গুরুত্ব রাখতো সেটা গুরুত্বহীন হয়ে গেছে। আমিই গুরুত্বহীন হয়ে গেলাম। কিন্তু আমি এখনও চাই তোমার পাশে থাকতে। আমি জানি তুমি মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো।
আমি এও বুঝি তুমি চাও না আমি যেন তোমাকে কষ্ট পেতে দেখি। তুমি চাও না তুমি চলে যাওয়ার পরে আমি যেন একা কষ্ট পাই। এটা কেন চাও না নীলা? এক নাগাড়ে কথা বলে আকাশ এখানে একটু বিরতি নিয়ে সে আবার বলল, আমার কষ্টটা কেন তোমার কাছে এত গুরুত্বপূর্ণ? আমি দুঃখে থাকি, এটা তুমি কেন চাও না? আমি বুঝি, টের পাই, কেন তুমি চাও না? তুমি জানো আমি কি বোঝাতে চাচ্ছি? আবার আমি হয়তো ভুলও হতে পারে। মানুষকে বোঝা আসলেই কঠিন, ভীষণ কঠিন। যেমন কঠিন মনে হয় তোমাকে বোঝা। আমার থিওরি যদি ঠিক হয় তবে আমি নিশ্চিত তোমাকে আগে থেকে চিনি। তুমি আমাকে চেনো। যদি এমন নাও হয় তাতে ক্ষতি নেই নীলা, কিন্তু আমি তোমাকে সত্যিই চাই, ভীষণ রকমভাবে চাই। যে কটা দিন তুমি আছো সে কটা দিন আমি তোমার পাশে থাকতে চাই। আমার চাওয়া কি অন্যায়? আপনার চাওয়াটা অন্যায় না, কিন্তু আপনার মতো আমারও চাওয়া থাকতে পারে, তাই না? হ্যাঁ, সেটা থাকতেই পারে। আমার চাওয়া আমি আপনাকে চাই না। তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। মিথ্যা বলি নাকি সত্য সেটাই কি আসে যায় আকাশ? যা বলেছি আমি সেটাই চাই। সত্যিই চাও না আমাকে? সত্যিই চাই না। নীলার গলা ভারী হয়ে আসছে। সে মনে মনে বলল, আকাশ, কেন তুমি বুঝেও বারবার আমাকে দিয়ে এমন চরম মিথ্যা কথা বলাচ্ছ? আমাকে কেন কষ্ট দিচ্ছ? আজকের পর থেকে আমি আর তোমার সামনে কখনোই আসবো না। কথাগুলো বলতে আকাশের বুক ভারী হয়ে উঠছে, তবুও বুকের মধ্যে ঝড়। সে মনে মনে বলল, নীলা, তুমি কেন এত কঠিন? কেন বুঝো না আমাকে? আমাকে দিয়ে কেন এত কঠিন কথা বলাচ্ছ? আমি তো সহজ সরলভাবে তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যা বলা উচিত তা কেন বলার সুযোগ দিলে না? যা বলা উচিত না সেটাই কেন দিন শেষে আমাকে দিয়ে বলালে? কেন বলালে নীলা? আমি তাহলে আজ আসি। আপনি ভালো থাকবেন। তুমিও। নীলা চলে যাচ্ছে ধীর পায়ে। তার পা আটকে যাচ্ছে বারবার। তার মনে হচ্ছে আজ এখান থেকে চলে গেলে আকাশের সঙ্গে তার আর দেখা হবে না। সে যেতে পারছে না, তবুও তাকে যেতে হবে, যেতেই হবে। নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আকাশ। তার বুকের মধ্যে কান্নার স্রোত। সে নীলাকে যেতে দিতে চায় না, তাকে আটকাতে চায়। সে কি করবে? এটাই কি নীলার সঙ্গে তার শেষ দেখা? নীলা ক্রমশ দূরে চলে যাচ্ছে। আকাশ জোরে ডাকলো, নীলা! আকাশ এত জোরে ডেকেছে যে নীলার মনে হলো প্রতিধ্বনি হয়ে বারবার তার কানে ফিরে আসছে। আকাশ যেন বারবার বলছে, নীলা, নীলা, নীলা। নীলার পা দুটো থেমে গেল। সে ঘুরে তাকালো আকাশের দিকে। আকাশের ভেজা চোখ দেখে নীলা অবাক হলো। আকাশ কাঁদছে। সেও কাঁদতে চায়, কিন্তু সে কেন কাঁদতে পারছে না? তারও বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে। সে কেন তার দুঃখ কাউকে বোঝাতে পারে না, সহজে বলে দিতে পারে না? আমি ভালো নেই, আমার মন খারাপ, আমি কাঁদতে চাই। আকাশ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। নীলাকে শাড়িতে এক টুকরো মেঘের মতো মনে হচ্ছে। সন্ধ্যার আলো এসে পড়েছে নীলার মুখে, কি স্নিগ্ধ। আকাশ জানে না সে কাঁদছে। তার অজান্তেই তার চোখে পানি চলে এসেছে। সে নীলার চলে যাওয়া মেনে নিতে পারছে না। সে কি বলবে? নীলাকে কেন সে ডেকেছে? আকাশের ভাবনা ক্রমশ এলোমেলো হতে থাকে। যা বলতে চেয়েও বলা যায় না। সে কথা রেখে অন্য কথা বলতে গেলে মানুষ হকচকিয়ে যায়। আকাশ কি বলবে ভেবে না পেয়ে তার মনের সমস্ত কথা কবিতার মতো করে বলতে লাগলো। তোমাকে কেন এত মনে পড়ে? কেন আমি তোমাকেই চাই? তোমার সাথে কথা না বললে কেন আমার বুকের মধ্যে দুঃখ হয়? তোমার কথা কেন ভাবি? কেন তোমাকেই পেতে চাই? তোমাকে না পেলে কেন আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়? তুমি আমাকে বলবে কেন আমি তোমাকে এত ভালোবাসি? আমি নিজের কাছে জানতে চেয়েছি, কিন্তু সেও বলতে পারেনি। আকাশের বলা কথাগুলোর মধ্যে কি যেন ছিল। কান্না ভেজা কণ্ঠে এমন আকুতি ভরা লাইনগুলো শুনে নীলা নিজেকে আটকে রাখতে পারল না। আকাশকে অবাক করে দিয়ে দৌড়ে ছুটে এসে নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। যেন সেই আলিঙ্গনের ভেতরেই সব অভিমান, সব অশ্রু, সব আকুতি গলে যেতে লাগলো। নীলার চোখের পানিতে আকাশের শার্ট ভিজে যাচ্ছে। এমন আকস্মিক ঘটনায় আকাশ থতমত হয়ে গেছে। তার কি করা উচিত? সেও কি আলগোছে বুকের মধ্যে নীলাকে জড়িয়ে নেবে? আকাশ নিস্তব্ধ হয়ে যেভাবেই ছিল সেভাবেই রইল। সন্ধ্যা নেমে এসেছে শহরের বুকে। দুজন মানুষ দুরকম দুঃখ বুকে পুষে একে অন্যকে জড়িয়ে ধরে আছে। নীলা ফিসফিস করে কিছু একটা বলছে, কিন্তু আকাশ বুঝতে পারছে না নীলা আসলে কি বলছে। সে একবার নীলার কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু নীলা আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে রইল। নিজেকে সামলে নিতে সময় নিল নীলা। দুজনে দাঁড়িয়ে আছে একে অন্যের মুখোমুখি। আকাশ তার হাত বাড়িয়ে নীলার চোখ মুছে দিতে বলল, কি হয়েছে তোমার? নীলা কোনো কথা বলল না। তার শরীর ভালো লাগছে না। তবুও সে সকল ব্যথা দুঃখ বুকের মধ্যে রেখে শিশুর মতো আকাশের সামনে দাঁড়িয়ে আছে। আপনি কেন আমাকে ভালোবাসলেন? নীলা আচমকা আকাশকে জিজ্ঞেস করলো। ভালোবাসতে নির্দিষ্ট কোনো কারণ লাগে না।
অধিকাংশ সময় তো আমরা নিজেরাও জানি না কখন কাকে ভালোবেসে ফেলি। কিন্তু আমি চাই না কেউ আমাকে ভালোবেসে দুঃখ পাক, আমি না থাকার সময় আমাকে ভেবে কেউ কষ্ট পাক। চাই না কারো দুঃখের কারণ হতে, কাউকে এক বুক স্বপ্ন দেখিয়ে তাকে দুঃখের সাগরে রেখে আমি শান্তিতে যেতেও পারবো না। তুমি সবসময় চলে যাবার কথা কেন বলো? দুনিয়াতে সব রোগের চিকিৎসা আছে, কোনো না কোনো উপায় বের হবেই। তুমি যদি আগেই ভেঙে পড়ো, হার মেনে নাও, তাহলে কি হবে? নীলা মনে মনে বলল, আকাশ, আমি তোমাকে কি করে বলি, বেঁচে থাকার লড়াই করতে করতে আমি ক্লান্ত। আমার খুব খারাপ লাগছে, কেবিনে দিয়ে আসবেন? নীলা আকুতি সুরে বলল। আকাশ নীলার হাত ধরে তাকে কেবিনে নিয়ে এলো। নীলার খাটে বসতে চাইলেও সে পারল না। মাথা ব্যথায় তার শরীর অবশ হয়ে আসছে, তার চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে, ঝাপসা হয়ে আসছে। আমার একটা কথা রাখবেন? নীলা ধীর কণ্ঠে বলল। হ্যাঁ বলো। আপনি আমাকে ভুলে যাবেন। জানি এটা কঠিন হবে, কিন্তু আমি চাই আপনি সুখে থাকেন। আপনি যেখানেই থাকেন সুস্থ থাকেন, মন খুলে হাসেন, বেঁচে থাকাটা উপভোগ করেন। আকাশ কোনো কথা বলল না। সে নীলার পাশে বসে তার হাত ধরে আছে। আকাশ, নীলা ডাকলো। বলো নীলা, আমি শুনছি। তোমার দেওয়া নামে আমাকে একবার ডাকবে? নীলা সম্পূর্ণ হুঁশে নেই, সে ঘোরের মধ্যে কথা বলছে। আমার দেওয়া নাম? হুম। কি নাম? তুমি জানো না? আমার মনে পড়ছে না। তুমি আমাকে মনে করতে পারছো না? পারছি না। আমি কি নাম দিয়েছিলাম তোমার? তুমি আমাকে ভুলে গেছো? না, আমি ভুলিনি। কেন জানি আমার মনে পড়ছে না। তুমি তো কদিন আগেও ডাকলে আমায়। গোধূলি? তোমার মনে পড়েছে? আকাশের মনে পড়েনি, কিন্তু সে অনুমান করেছে। এতদিন তার সব অনুমান তাহলে আজ মিলে গেল। কিন্তু গোধূলিকে, তার সাথে কি সম্পর্ক ছিল? সে কি নীলাকে আগে থেকেই ভালোবাসে? আকাশের ভাবনায় আবারও অসংখ্য ভাবনায় সে জড়ো হলো। কিন্তু আজ সে সব ভাবনাকে গুরুত্ব দিল না। সে নীলাকে আগে থেকে চিনুক বা না চিনুক, আগে থেকে সে নীলাকে ভালোবাসুক বা না বাসুক, সে এখন নীলাকে ভালোবাসে। এটাই তার কাছে সত্য। আকাশ, আমি আছি, বলো। তুমি আমাকে ভুলে যাবে তো? হ্যাঁ, আমি তোমাকে ভুলে যাব। কথা দাও। কথা দিলাম আমি তোমাকে ভুলে যাব। আকাশ মিথ্যা করে বলল। সে জানে নীলাকে ভোলা অসম্ভব। নীলার সঙ্গে তার দেখা হোক বা না হোক, সে আজীবন মনে রাখবে। যদিও সে আগে একবার ভুলে গিয়েছে, কিন্তু এবার আর ভুলবে না। আকাশ, হুম, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এক মুহূর্তের জন্যও তোমাকে ভালো না বেসে থাকতে পারিনি। আমি তোমাকে মনে করেছি, এই পুরোটা সময় ধরে আমি তোমাকে মনে করেছি। জানি না তুমি আমাকে মনে করেছো কিনা, কিন্তু আমি তোমাকে মনে করেছি। আসলে আমি তোমাকে মনে না করে থাকতে পারিনি। তোমাকে ভালোবেসে গেছি আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি নীলা। নীলা শুনল কি না আকাশ জানে না। সে তাকে ভালো করে একবারও বলতেও পারল না সে তাকে কতটা ভালোবাসে। নীলা গভীর ঘুমে তলিয়ে যেতে ঘর জুড়ে নেমে এলো এক অপার্থিব নীরবতা। আকাশ নীলার পাশে চুপচাপ বসে রইল। সে আর কোনো কথা বলল না। আকাশ, হুম, আমি কে? নীলা। নীলা? না, গোধূলি। নীলা নাকি গোধূলি, ঠিক করে বলো। তুমি প্রেমিকা। প্রেমিকা? তুমি আকাশ নীলা অথবা গোধূলির আকাশ। বাহ, কি সুন্দর করে বললে। পৃথিবীতে তোমার মতো সুন্দর আর কিছু নেই। ভালোবাসা। তুমি তো আবার ধন্যবাদ শুনতে পছন্দ করো না। ভালোবাসি। আকাশ, বলো। আমাদের আর কথা হবে না, দেখা হবে না। কেন? তুমি জানো আমি কে? এখন থেকে তুমি চাইলে আমাকে মনে করতে পারবে। তোমার স্বপ্নে অথবা কল্পনায় আমাকে খোঁজার কোনো প্রয়োজন নেই। তুমিও দূরে চলে যাচ্ছ। মানুষ আর কত দূরে যেতে পারে বলো? চাইলেই তো কারো মন থেকে চলে যেতে পারে না। আমি তোমাকে মনে করব। আমিও। ও, একটা কথা। হ্যাঁ বলো। তুমি সুস্থ থেকো। কখনো নিজেকে ইচ্ছে করে কষ্ট দিও না। যতই দুঃখ আসুক মরে যাওয়ার চেষ্টা করো না। তুমি যতদিন বেঁচে আছো আমি তোমার ভেতর বেঁচে থাকতে চাই। তোমার চোখ দিয়ে পৃথিবীটা দেখতে চাই। তোমার হাসিতে হাসতে চাই, তোমার দুঃখে দুঃখ পেতে চাই। তাই সব সময় সুস্থ থেকো। বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু নেই আকাশ। তুমি যা চাও তাই হবে। ভালো থেকো। বিদায়। আকাশের ঘুম ভাঙল ভোরের দিকে। তার জীবনে এই যাত্রায় সে উপলব্ধি করেছে ভালোবাসলে কেউ কখনো খারাপ থাকে না, দুঃখে থাকে না। ভালোবাসা পাওয়া না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। ভালোবাসা ভীষণ সুন্দর, কিন্তু আমরাই এটাকে অসুন্দর করে ফেলি। জীবনে চাওয়া পাওয়ার হিসাব মেলাতে ভালোবাসাকে আখ্যায়িত করি ভুলভাবে। ভালোবাসাকে না পেলেই মনে করি ভালোবাসে শুধু দুঃখ। আবার কেউ পেয়ে গেলেও সেটাকে মূল্যায়ন করতে পারে না। আসলে আমরা ভালোবাসতেই জানি না। রফিক চাচার কথা মনে পড়তেই আকাশ ঠিক করলো আজ সে একবার হাসপাতালে যাবে। তার আগে প্রতিদিনের মতো সে
সে আজকেও নীলার জন্য একগুচ্ছ ফুল পাঠাবে, সঙ্গে একটা চিঠি। নীলার সঙ্গে দেখা হওয়ার 7 দিন কেটে গেছে আজ। নীলার শরীর কেমন আছে সে জানে না। নীলার চাওয়াতে সে আর নীলার সাথে দেখা করেনি। এখন তাকে হাসপাতালের ভেতরে যেতে কেউ বাধা দেয় না, কিন্তু সেই চায় না নীলাকে অসুস্থ অবস্থায় দেখতে, যেহেতু নীলা চায় না। আকাশ সেদিন বুঝতে পেরেছিল নীলা চায় সে তাকে কষ্ট পেতে না দেখুক, তার অসুস্থতার দিনগুলোর কথা সে মনে না রাখুক, তার দুঃখের স্মৃতি আকাশ যেন মনে না রাখে। সে আরও বুঝতে পেরেছে সে যতটা না ভালোবাসে নীলাকে, নীলা তার চেয়ে বেশি ভালোবাসে তাকে। আকাশ হাসপাতালে নার্সের হাতে একগুচ্ছ ফুলের তোড়া দিয়ে নীলাকে দিতে বলল। হাসপাতালের অনেকে এখন তাকে চেনে, সে এলে তার সঙ্গে কথা বলে, নীলার খোঁজ খবর দেয়, নীলা কেমন আছে, কি করে, তার চিঠি কতবার পড়তে দেখেছে সেসব জানায়। নীলার সঙ্গে আর দেখা না হলেও এই 7 দিন সে খারাপভাবে কাটায়নি। সে জানে নীলাও খারাপভাবে কাটায়নি। ভালোবাসলে কেউ খারাপভাবে দিন কাটাতে পারে না। হাসপাতালের মেইন দরজা পেরিয়ে বাইরে আসতে আকাশের চোখ হঠাৎ থমকে গেল। দৃষ্টি আটকে রইল ওপাশের ব্যালকনিতে। নীলা সেখানে দাঁড়িয়ে আছে। হালকা হাওয়ায় তার চুলগুলো এলোমেলো হয়ে মুখে লেপ্টে গেছে। মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। আগের মতো উজ্জ্বলতা নেই। শরীরটা হ্যাংলা পাতলার ভেঙে পড়া। তবুও তার ভেতরকার দৃঢ়তাই তাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। ব্যালকনির লোহার গ্রিল দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে আছে নীলা। মনে হচ্ছে যেন সে নিজের ভঙ্গুর দেহটাকে সামলে রেখেছে। আকাশ বুঝতে পারল ব্যালকনিতে দাঁড়ানোটা নীলার জন্য মোটেও সহজ ছিল না। বহু কষ্ট আর চেষ্টা সত্ত্বেও সে এখানে দাঁড়িয়ে আছে, শুধু একবার আকাশকে দেখার জন্য। আকাশের বুক হঠাৎ কেঁপে উঠল। তার মনে হলো এই দৃশ্যটা আজীবন ভুলতে পারবে না। সে নীলার চোখে চোখ রেখে মিষ্টি একটা হাসি দিয়ে ধীর পায়ে হেঁটে চলে গেল। তার সেই হাসিতে হাজারো না বলা কথা যেন মুহূর্তের মধ্যেই বলে ফেলেছে। আকাশ চলে এলো রফিক চাচার কাছে। আজ সে তার জন্য কিছু ফল নিয়ে এসেছে। রফিক চাচার সঙ্গে বেশ খানিকটা সময় কাটালো, কিন্তু সে চিঠি কিংবা চিঠিতে থাকা নামের ব্যাপারে কোনো কথাই বলল না। মূলত সে বলতে পারেনি। বিকেলের দিকে সে একবার মায়ের সঙ্গে দেখা করতে গেল। মায়ের সঙ্গে তার অনেকদিন দেখা হয় না। সে বাসায় গিয়ে দেখলো বাসাটা কেমন ফাঁকা ফাঁকা, তার মা ছাড়া কেউ নেই। এত বড় একটা বাড়ি, অথচ কেমন নির্জীব। সে তার মায়ের সঙ্গে দেখা করে বের হয়ে ভাবলো আবিরকে একটা কল দিবে। 1 সপ্তাহের বেশি হয়ে গেল আবিরের সঙ্গে ভালো করে কথা হয়নি। তার অনেক কথা জমা হয়েছে, সে আবিরকে বলতে চায়। রাতে বাসায় ফিরতে আবিরকে কল দিল আকাশ। কেমন আছিস? আবির জানতে চাইল। আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? এত ভালো থাকার কারণ কি? তোকে সব বলবো, আগে বল তোর কি অবস্থা? আমি আছি, বাসায় নানা ঝামেলা হয়েছে জমি জমা নিয়ে, সেজন্য খুব প্যারার মধ্যে ছিলাম। এখন কি অবস্থা? সব গুছিয়ে নিয়েছি। ও শোন, মিলির বিয়ের তারিখ ঠিক হয়েছে। গায়ে হলুদের দিনই তুই চলে আসিস। বিয়ের দিন এলে হয় না? একদিন আগে এলে সমস্যা কি? আকাশ চায় না সে নীলাকে একটা দিনও ফুল না দিয়ে কাটাক, কিন্তু এই ব্যাপারটা সে আপাতত আবিরকে বলল না। সে তাকে বুঝিয়ে রাজি করালো সে বিয়ের দিন সকালেই রওনা দিয়ে চলে আসবে। আবিরের সঙ্গে কথা শেষ করে সে রাতে সাদামাটাভাবে খেয়ে নিল। নীরব ঘরটায় হঠাৎ করে নীলা স্মৃতি ভেসে উঠল তার চোখে। তাকের ওপর গুছিয়ে রাখা বইগুলোর দিকে দৃষ্টি গেল। সেগুলো সবই নীলার দেওয়া উপহার। একটা বই হাতের কাছে টেনে নিল সে। বইটার নামেই যেন এক অদ্ভুত টান, তুমিই অসুখ, তুমিই সুখ। বইটার কভারের নামটা পড়তেই বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল আকাশের। তার মনে হলো এই নামটা যেন তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি, যেখানে নীলা একদিকে তার সমস্ত কষ্টের কারণ, আবার অন্যদিকে তার জীবনের একমাত্র আনন্দ। কিন্তু আকাশ আর দুঃখী হবে না। নীলা এখন শুধুই তার সুখ, সে আর অসুখ নয়। আকাশ অন্যমনস্ক ভঙ্গিতে বইটা হাতে তুলে নিয়েছিল। প্রথমে শুধু সময় কাটানোর জন্যই পড়া শুরু করেছিল, কিন্তু কয়েক পৃষ্ঠা পড়তেই বইটি যেন তাকে এক অন্য জগতে নিয়ে গেল। প্রতিটি লাইন যেন তার ভেতরের অনুভূতিগুলোকে শব্দে বুনে দিয়েছে লেখক। সে যত এগোচ্ছে ততই লেখার প্রতি মুগ্ধতা বাড়ছে। মনে হচ্ছে এই লেখাগুলো তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। কোথাও কোথাও এমন কিছু লাইন এসেছে যেগুলো পড়ে সে চমকে গেছে, চোখ স্থির হয়ে গেছে পাতার ওপর। ভেতর ভেতর গভীর একটা ভাবনায় ডুবে গেছে। তারপর নিঃশ্বাস ফেলে আবার পড়া শুরু করেছে। প্রতিটি পৃষ্ঠা যেন তাকে নিজের ভেতরের না বলা গল্পগুলো শোনাচ্ছে, আর সে মুগ্ধ হয়ে সেগুলো আঁকড়ে ধরেছে। একটা লাইনে আকাশের চোখ স্থির হয়ে রইল। আমি তোমাকে আজ আমার সমস্ত হৃদয় দিয়ে বলতে চাই, তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে? আকাশের চোখ ভিজে উঠল। সে কি নীলাকে কখনো এভাবে বলতে পারবে? আকাশের চোখে যে বর্ষা এলো
সে বর্ষায় দূরের আরেকটা মানুষও ভিজে গেল। সে খবর কি আকাশ জানে? হয়তো না। জীবন কি অদ্ভুত, ভালোবাসাও অদ্ভুত।